আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকের এই লেট নাইট শো, বিশেষ শো। আহ বিশেষ আয়োজনে আজকে আমাদের সাথে রয়েছেন জনাব মাওলানা মামুনুল হক। তিনি মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস এবং কেন্দ্রীয় নেতা বাংলাদেশ হেফাজত ইসলাম। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি জনাব মামুনুল হক। আপনার সাথে অনেকদিন পর আপনাকে পেলাম। সেই আপনি যখন জেলে গেলেন তারও দুদিন আগে আমাদের ফেস দ্য পিপলে আপনি কথা বলেছিলেন। দীর্ঘদিন আপনাকে পাইনি, দীর্ঘদিন আপনার উপরে অনেক অভিযোগ এসছে, আপনি জেল খেটেছেন। আপনাকে যে কারণে নেওয়া হয়েছিল সে ঐতিহাসিক যেই দিনটি, ওই দিনটি তো আমরা আপনার এই বিষয়ে কথা বলেছিলাম। কিন্তু জনগণ এখনো পর্যন্ত আপনাকে জেলে নেওয়ার পেছনে যে কারণটি সরকার দেখিয়েছে বা পুলিশ দেখিয়েছে, সেটি কোনো কারণ এখনো পর্যন্ত সত্যতা নিশ্চিত হতে পারেনি। আপনার কাছে একটু শুনতে চাই, যে কারণে আপনাকে নেওয়া হয়েছে সেই সোনারগাঁ থেকে ধরে নিয়ে আপনাকে ইয়ে করে, সেটির আসলে জাস্টিফিকেশন কতটা সত্য মিথ্যা, এটা একটু দয়া করে বলবেন। এরপর আমরা আসছি আজকের আজকের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য। জনাব মোহাম্মদ হক, আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, হ্যাঁ। ফেস দ্য পিপলে আমি আগেও আপনার দর্শকদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, মত বিনিময় হয়েছে, কথাবার্তা হয়েছে। হুম। এর মধ্যখান দিয়ে অনেক দুঃখজনক অধ্যায় রচিত হয়ে গিয়েছে। তো যে প্রসঙ্গটি আপনি বললেন, আসলে মূলত আমাকে গ্রেফতার করার জন্য একটি পরিবেশ তৈরি করার প্রয়োজন মনে করেছিল তৎকালীন সরকার, এবং সেই পরিবেশটি তৈরি করার জন্য এক জঘন্যতম মিথ্যাচারের একটি আশ্রয় তারা নিয়েছিল। মূলত এই ধরনের মিথ্যাচারের আশ্রয় আমরা ইতিহাসে আহ, খুব একটা পাই না। বর্বর যুগে বর্বর যুগেও এই ধরনের নজির খুব একটা মেলা ভার। ফেরাউনের যুগে আমরা এই ধরনের দৃষ্টান্ত পাই হযরত মুসা আলাইহিস ইসলামের বিরুদ্ধে। ঠিক একই ধরনের কৌশল বা অপকৌশল ষড়যন্ত্র ফেরাউন এবং কারুন কর্তৃক পরিচালিত হয়েছে মর্মে ইতিহাসের পাতায় রয়েছে। ঠিক একই ধরনের এই ইতিহাসের পুনরাবৃত্তি আমার সঙ্গে করা হয়েছে। এবং সেটার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সাহায্য চেয়েছি, এবং আমি বিশ্বাস করি, বিলিভ করি যে আল্লাহ মাজলুমের সাহায্যে সাড়া দিয়েছেন। এবং ঠিক অনেকটা সেই ফেরাউনের মতোই পতন ঘটেছে বর্তমান যুগের এই জালিম শাহির। সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি। কাজে এর চেয়ে বেশি আমার মনে হয় এই বিষয়ে আর এই মুহূর্তে খুব বেশি বলার কিছু নেই। তার মানে আপনি সম্পূর্ণভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছেন, ওই ঘটনাটা ঘটানো হয়েছে শুধু আপনাকে জেলে ঢোকানো হয়েছে আপনাকে গ্রেপ্তার করবার জন্য, এই ছাড়া আর কোনো উদ্দেশ্য মানে আপনি। গ্রেফতার করার একটা পরিকল্পনা তাদের চূড়ান্ত ছিল। তারা ভয় পাচ্ছিল যে আমাকে গ্রেফতার করলে হয়তো হেফাজতে ইসলাম সহ এদেশের ইসলামপন্থী, বিশেষ করে তরুণ যে ছাত্র জনতা, তারা আমাকে অনেকটা ভালোবাসে, অনেক ভালোবাসে। সেই জন্য তাদের মধ্যে এমন কোনো বিস্ফোরণ হয়তো ঘটতে পারে, বা তারা অনেক বেশি প্রতিবাদী হয়ে উঠতে পারে। এই জন্য পরিস্থিতি তৈরি করার একটা হীন স্বার্থেই এই কাজটি ঘটানো হয়েছে, এবং এর সঙ্গে সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর একেবারে শুধু প্রত্যক্ষ পরোক্ষ নয়, প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ আমাদের কাছে রয়েছে। আচ্ছা। এ, কিন্তু এরপর আপনার বের হওয়ার যে প্রসেসটা বারবার লিঙ্গারিং হচ্ছিল, বারবার পেছানো হচ্ছিল, কারণ যে অপরাধে আপনাকে নেওয়া হয়েছিল, এত দিন তো আপনার জেলে থাকবার কথা নয়। মূল বিষয়টি হলো যে তারা আমাদেরকে জেলে নিয়েছিল, আমার কাছে যেটা মনে হয়, এবং এটা অনেকটাই স্পষ্ট দিবালোকের ন্যায়, যে হুম। পুরো হেফাজতে ইসলামকে এবং ইসলামপন্থী যেই ধারাটা আমরা হুম। প্রতিনিধিত্ব করি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বা ধর্মীয় অঙ্গনে, সেই অঙ্গনটির যে একটা বিশাল জনবিস্ফোরণ যাদের নেতৃত্বে ঘটেছিল 2013 সালে। তো 2013 সালের যে সরকারের অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে 2024 সালে যে তাদের যে নির্বাচনের পরিকল্পনা ছিল, সেই নির্বাচনের আগে ইসলামী জনতা হেফাজতে ইসলামের নেতৃত্বে আবার কোনো প্রসঙ্গ নিয়ে, কোনো ইস্যু নিয়ে সেই ধরনের আরেকটি পরিস্থিতি তৈরি হতে পারে এমন শঙ্কা তাদের ছিল। এই জন্য নিরাপদ সময় থাকতেই তারা হেফাজত ইসলামের চ্যাপ্টারটিকে সম্পূর্ণ, আসলে আমি বলবো যেটা বক্স বন্দি করে দেওয়ার জন্য
অনেক আগেই এই, এবং আলটিমেটলি তাদের টার্গেট ছিল যে নির্বাচন পার হওয়ার আগে তারা আমাকে রিলিজ করবে না। এই জন্যই মূলত তারা লঙ্ঘন করেছে। আর ওই সময়টায় বাংলাদেশের বিচার ব্যবস্থার যে ন্যক্কারজনক যে অন্ধ দলপ্রীতি বা বা বিচারহীনতার যে ভয়াবহ যে সংস্কৃতি গড়ে উঠেছিল, এটা তো আমি প্রত্যক্ষ তার ভুক্তভোগী সাক্ষী। যে এই জন্যই আসলে মূলত তাদের লক্ষ্য তো মানে বিচারিক প্রক্রিয়া নয়, হুম। আদালতের বিষয় নয়। বাংলাদেশের অঘোষিত মালিক ছিলেন এক ব্যক্তি, একনায়কতান্ত্রিকতার ভয়াবহ বাস্তবায়ন ঘটেছিল। এবং যখন তারা তাদের সেই কাঙ্ক্ষিত যে ডেডলাইন সেটা যখন অতিক্রম হয়েছে, তখনই তারা আমাকে মুক্ত করার উদ্যোগ বা ব্যবস্থা করেছে। জি, আপনি কি কোনো কম্প্রোমাইজে আপনার উপরে সেরকম কোনো প্রেশার ছিল কিনা যে তাদের সাথে আপনি মিলিত হয়ে তাদের পক্ষে কাজ করেন? এরকম অনেক কথাও বাইরে শোনা গেছিল, এবং যারা হেফাজত ইসলামের অন্যান্য নেতারা বাইরে ছিল তারা আসলে যে প্রচেষ্টা চালিয়েছে সেখানে কোনো দুর্বলতা আপনি পেয়েছেন কিনা, যে যথেষ্ট করেনি তারা আপনার জন্য, হয়তো আপনি আরো আগেই বেরিয়ে যেতে পারতেন? অনেক ধরনের কথা আমরা বাইরে থেকে। আসলে ওই সময়টায় আমরা তো জানি বাংলাদেশের তারা রাজনৈতিক যে বারবার বারংবার নিজ সরকারের সাথে মিটিং করছে, হেফাজতের নেতারা বারংবার দেখছি কদিন পর পরে মিটিং করছে, কিন্তু আপনাদের কোনো মুক্তির কোনো আমরা দেখতে পাইনি। সেটা আসলে মূলত হেফাজতে ইসলাম সহ শুধু আমি জি। ইসলামী অঙ্গ কথাই বলবো। আমি বলবো যে আসলে বাংলাদেশের সকল অঙ্গ, সকল রাজনৈতিক দল, এমনকি হেফাজতে ইসলামেও যারা সর্বদিক থেকে রাজনৈতিক ভাবে অনেক বেশি শক্তিশালী, জনসম্পৃক্ততার দিক থেকেও এবং সাংগঠনিক শক্তির দিক থেকেও বিএনপি, জামাতে ইসলাম সহ আসলে মূলত কারোরই বাংলাদেশে যে তৎকালীন সরকারের যে পেটুয়া বাহিনীর দমন পীড়নের মুখে টিকে হুম। থাকার তো কোনো উপায় ছিল না। সেই হিসাবে আর হেফাজতে ইসলামের উপর দিয়ে যেই টর্নেডো কালবৈশাখী বয়ে গেল, আর ও একই সময়ে আমাদের যে আমির ছিলেন তৎকালীন সময়ে কান্ডারি আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, তিনি আমাদের ধারণা শাহাদাত বরণ করেছেন। তার মৃত্যুটাও আমাদের কাছে স্বাভাবিক কোনো মৃত্যু নয়। তো সেই সময়ে তার মৃত্যুর পরে এবং তার কিছুদিন পরেই আমাদের মহাসচিব তিনিও ইন্তেকাল করলেন, আল্লামা নুরুল ইসলাম সাহেব। তো মূলত তাদের মূল দুজন ব্যক্তির ইন্তেকাল এবং বাকি আমাদের সকলেরই কারারুদ্ধ হওয়া, এর মধ্য দিয়ে হেফাজতে ইসলামের যে নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছিল, সেই হুম। সময় আসলে হেফাজতে ইসলামের কাছ থেকে খুব বেশি প্রত্যাশাও আমাদের ছিল না, এবং এইসব কিছু বাস্তবতাও ছিল। সেক্ষেত্রে তারা যেটা করেছেন সেটা হলো যে পূর্ণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের মুখে দাঁড়িয়ে যাওয়া অথবা রাজপথে মোকাবেলা করার সেই সামর্থ্যের প্রশ্ন ছিল। সেই জায়গাটা থেকে তারা নেগোসিয়েশনের মাধ্যমেই চেষ্টা করেছেন আমাদেরকে মুক্ত করার। তবে সেটা তো অবশ্যই যে প্রত্যক্ষভাবে না হলেও ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের কাছে এই ধরনের প্রস্তাবনা বা এই ধরনের কথাবার্তা ছিল যেন আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ না করি। তো হুম। সেই বিষয়ে তারা আশ্বস্ত হতে পারছিলেন না, বিশেষ করে আমার বিষয়টায়, যে হুম। আমি কিভাবে আমার বিষয়টা তারা নিশ্চিত হবেন যে আমি আবার বড় ধরনের তাদের বিপক্ষে কোনো অবস্থান নিব না বা মাঠে আমি কোনো ভূমিকা পালন করব না। এই বিষয়টায় তারা কখনোই আশ্বস্ত হতে পারেননি। আর তাছাড়া আমার কাছে যেটা মনে হয়েছে যে তাদের প্রথম দিন থেকেই তাদের যে পরিকল্পনাটা সাজানো ছিল যে কাকে কখন তারা রিলিজ করবে, এবং সেক্ষেত্রে আমার বিষয়ে তাদের পরিকল্পনাটাই এমন ছিল যে তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার পরেই কেবল আমার মুক্তির বিষয়টা চিন্তা করবে। কাজে এই আচ্ছা। জন্য হেফাজতে ইসলাম বা অন্যান্য ইসলামপন্থী সংগঠনগুলোর ব্যাপারে আমার খুব কোনো অভিযোগের জায়গা নেই। হুম। তবে আরো সম্মিলিতভাবে আরো ভূমিকা রাখার সুযোগ ছিল, সেটার সীমাবদ্ধতাও ছিল। সেখানে আপনি মনে করেন যে আসলে সরকারই এই সীমাবদ্ধতা তৈরি করেছে, এবং সেখানে আসলে সবাই তেমন কিছু করবার ছিল না? আমরা দেখেছি সিচুয়েশনটা ওরকম যে করবার মতো ছিল তাও না। হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা করেছে, হয়তো আহ পেরে উঠতে পারেনি, ব্যাপারটা এরকম ছিল। আরেকটা বিষয়, মানে আমার আগের প্রসঙ্গ থেকে একটু আরেকটা প্রশ্ন করে যায়, কারণ অনেকেই এইসব বিষয় নিয়ে জানতে চাচ্ছে। আপনি আপনি ছাড়া তো আর এসব বিষয় জানেন না। আপনার যে স্ত্রী আপনার সাথে ছিলেন, যেখান থেকে আপনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেই স্ত্রীর উপরে কি আসলে সেও কি ষড়যন্ত্রের অংশ ছিল?
মানে সে আপনি জেলে যাওয়ার পর থেকে তিনি তো আপনার বিরুদ্ধে অনেক কথা বলেছে, সেটাও কি আসলে ষড়যন্ত্র মানে প্লটিং এর অংশ ছিল? সেও কি তাদের সাথে মিলে এগুলো করেছে, নাকি তাকে বাধ্য করা হয়েছিল এরকম বলতে আপনার বিরুদ্ধে? না, আমার কাছে যতটুকু আমাদের কাছে সাক্ষ্য দ্বারা প্রমাণিত, তাকে বাধ্য করেছে। এবং অত্যন্ত নির্মম ভয়াবহ যে সকল নির্যাতন আমরা শুনে থাকি, সেইটার ভয়াবহ নির্যাতন এখানে কাহিনীও রয়েছে। তো কখনো আর্থিক জানি না, নির্যাতন সাধারণ ছিল না। একজন মহিলা তুলে নিয়ে যাওয়া, এবং এটা তো একেবারেই আমার বাড়ি থেকে তুলে নিয়ে, কি বলবো, আমার ছেলে থেকে তুলে নিল, পুলিশ সেখানে তাকে আরেক জায়গা থেকে তাকে আটক করে রেখেছিল দিন, এবং তাদের নিয়ন্ত্রণে ধরনের মানে ভয় ভীতি, সবটাই সে আচরণ তার সাথে করে। সেখানে ওই জায়গাতে আমি মনে করি কোনো ত্রুটি না। জি, আমি যদিও আপনার কথাগুলি খুব কষ্ট করে শুনতে হচ্ছে, আপনার এই লাস্ট কথাগুলো একটু মনে হচ্ছিল ইন্টারনেটের সংযোগের দুর্বলতার কারণে স্পষ্ট শোনা যায়নি। আপনি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? আহ হ্যাঁ, আমি আপনাকে আপনাকে আমার পাচ্ছি। আমরা এখন যদি ঠিক এখনকার মুহূর্তে চলে আসি, এখনকার মুহূর্তটাতে যে একটা বড় ধরনের বিপ্লব হয়ে গেল এবং আগের সরকারের পতন হলো, এটার ব্যাপারে আপনার বিশ্লেষণ কি? এভাবেই কি চেয়েছেন বা এভাবেই কি মনে করেছেন যে আগের সরকারের পতন হবে, এবং এমন একটা সময় পতন হয়েছে যখন আপনি জেল থেকে কিছুদিন আগে মুক্তি পেয়ে বের হয়ে আসলেন, এতে করে আপনার চোখের সামনে এবং এই পতনের মধ্যে আপনি নিজেও সামিল ছিলেন, আপনার অনুভূতি কি? আসলে এটা আসলে ভালো মতো না। এই শুনের যে দৃশ্য, এটি আসলে শত বছর হয়, যেটা মনে হয় শত বছর ঘটে, একবার ঘটে। এবং, অবশ্য এখানে আল্লাহ পাকের রহমত প্রত্যক্ষ করেছি আমরা, ইতিহাস দেখতে এবং ইতিহাস পেরেছি যে এই ব্যাপারে কোরআন ছোট্ট একটু উদ্ধৃতি দিব, হুম। যা আমাদের সকলের আসলে এখান থেকে শিক্ষা চমৎকার একটা আছে। সূরা ছোট্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটি যুদ্ধ বর্ণনা করেছেন। কি বলছি আমি, আমি সেখানে ঈদের একত্রবর্তীকে তাদেরকে অবরোধ করা হয়েছে। মাফ করবেন, তারা যত তখন দীর্ঘ মাফ করবেন, আপনাকে আপনাকে আমি দীর্ঘক্ষণ চেষ্টা করছি যে আপনার হয়তো অবস্থা মানে হ্যাঁ, নেটওয়ার্কের ভালো একটু হবে। বলছি আমি। হ্যাঁ, কিন্তু আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আমি জানি না আমার দর্শকরা কি ঠিকভাবে শুনতে পাচ্ছেন নাকি আমার কোনো সমস্যা। দর্শক, আপনারা কি কোনো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমার কাছে মনে হয় না, কথা ক্লিয়ার না, তার দর্শকরাও ক্লিয়ার শুনতে পাচ্ছে না। আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন একটু মনে হয় দেখা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি বরাবরই শুনতে পাচ্ছি, দেখতে Fine, পাচ্ছি। fine, আপনি শুনতে পাচ্ছেন, তার মানে আপনার, আমার হয়তো লাইন ভালো, আপনারটা একটু খারাপ বলে আপনার আপলোডিংটা ভালো হচ্ছিল না বলে আপনার কথা শোনা যাচ্ছিল না। এখন শোনা যাচ্ছে, এখন বলুন। হ্যাঁ, জি, আপনি শেষের কথাটা আবার একটু বলুন দয়া করে, জি। হ্যাঁ, তো বলছিলাম, নবী যুগের একটি যুদ্ধের ইতিহাস বর্ণনা যেভাবে কোরআনে পাকের মধ্যে এসেছে। আল্লাহ পাক বনু নজির এর ঘটনায় ইহুদি গোত্র, তাদেরকে অবরুদ্ধ করার পর তারা একটি দুর্ভেদ্য দুর্গের মধ্যে তারা আশ্রয় নিয়েছিল। তো সেই দুর্গের বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন যে মা যানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। আল্লাহ বলছেন, হে মুসলমান, তোমরাও ধারণা করনি যে এই দুর্গের পতন ঘটতে পারে, এবং তাদেরও বিশ্বাস ছিল যে তাদের এই দুর্গ তাদেরকে রক্ষা করবে। আল্লাহর আযাব বা আল্লাহর পক্ষ থেকে পাকড়াও কোনোভাবেই তাদেরকে স্পর্শ করতে পারবে না, এই বিষয়ে তাদের কনফিডেন্স ছিল। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। কিন্তু আল্লাহ তাদেরকে এমন ভাবে পাকড়াও করলেন, আল্লাহর আযাব এমন ভাবে আসলো যে তারা কোনোদিন সেটা কল্পনাও করেনি। তো আমার কাছে মনে হয়েছে যে ঠিক 1400 বছরের আগের বর্ণিত কোরআনে পাকের সেই শব্দগুলো জালিম শাহীর পতনের সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে গেল।
আমাদের আমাদেরও এতটা প্রত্যাশা ছিল না, ধারণা ছিল না যে এভাবে এই দোর্দণ্ড প্রতাপশালী জালিমের পতন এভাবে ঘটতে পারে। আর তাদেরও আত্মবিশ্বাসের জায়গাটা সেখানেই ছিল, ওই মাত্রাতেই ছিল। কিন্তু আল্লাহ যখন তাদের পতনকে নিশ্চিত, পতনের চূড়ান্ত সময় আল্লাহর পক্ষ থেকে যেটা নির্ধারিত ছিল, সেই সময় যখন ঘনিয়ে এলো, তখন তাদের সকল দুর্গের সেই প্রাচীরগুলো যেন তাসের ঘরের মতো লুটিয়ে পড়লো। এবং কিভাবে ইতিহাসের মানে লজ্জাজনক ভাবে বলবো যে এই জালিম শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে 1 ইঞ্চি মাটির উপর দিয়ে সে পা পা দিয়ে পথ দিয়ে হাঁটতে পারেনি, তাকে সোজা উড়াল দিয়ে, এবং তাকে যেতে হলো ভারতে। এটাও আমি মনে করি আমাদের জন্য অনেক বড় একটি বিষয়। অব্যাহতভাবে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে জন আকাঙ্ক্ষাকে দুপায়ে দলিত করে তারা যেভাবে শেখ হাসিনাকে একের পর এক নির্বাচনে স্পষ্টভাবে প্রত্যক্ষভাবে কূটনৈতিক সকল শিষ্টাচার উপেক্ষা করে তারা যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে এবং সেটাকে তারা দম্ভ ভরে গর্ব ভরে ঘোষণা করতে থেকেছে, সেই জায়গাটায় এই ধরনের পতন এবং তার বাধ্য হয়ে ভারতে আশ্রয় গ্রহণের বিষয়টি অতীতে এই সব বিষয়গুলো কি স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে যে এই ঘটনার খলনায়িকা যেরকম শেখ হাসিনা এবং তার প্রধান দোসর হলো নরেন্দ্র মোদী। জি, তার মানে আপনি নরেন্দ্র মোদীকে এই সকল অপকর্মের জন্য বা বিগত সরকার আমলে যে অপরাধগুলি করেছে সেটির প্রধান দোষর হিসেবে নরেন্দ্র মোদী এবং ইন্ডিয়ার প্রতি আপনাদের আহ, ইন্ডিয়া গভর্নমেন্টের যেই ভূমিকা এবং তাদের একেবারে উম, তাদের স্বঘোষিত যে ভূমিকাটা ছিল বলতে বাধ্য। আচ্ছা, কিন্তু ইন্ডিয়া তো এখন তো নতুন সরকারের সাথে প্রতিবেশী দেশ হিসেবে তো প্রতিবেশী দেশকে আপনি ফেলে দিতে পারবেন না, তারা তো আছে আমাদের প্রতিবেশী দেশ হিসেবে, তাদের প্রতি এখন না, আপনাদের আমি ফেলে দেওয়ার কথা বলছি না। অবশ্যই অবশ্যই প্রতিবেশী দেশ হিসেবে প্রতিবেশী সুলভ কূটনৈতিক সম্পর্ক আমাদের অব্যাহত থাকবে, বহাল থাকবে। হুম, কিন্তু অতীতের তাদের যে অব্যাহত সমর্থন দান শুধু না, তারা তো হুম, দুতিয়ালি করে আন্তর্জাতিক যে অঙ্গনকেও তারা শেখ হাসিনার পক্ষে রেখেছে, বাংলাদেশের জনগণের বিপক্ষে তারা স্পষ্ট ঘোষণা দিয়ে তারা ভূমিকা পালন করেছে। সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের জনমানুষের যে ক্ষোভ, সেটাকেও তো ইন্ডিয়া বুঝতে হবে এবং ভবিষ্যতে যেন তারা এই ধরনের ভূমিকার আর পুনরাবৃত্তি না ঘটায়, সেই বার্তাও আমাদের পক্ষ থেকে ইন্ডিয়ার প্রতি থাকতে হবে। আমরা স্পষ্টভাবে সেই বার্তাটাই দিচ্ছি যে যেই ঘটনা তারা ঘটেছে, যেই পরাজয় তাদের হয়েছে, এ থেকে তারা শিক্ষা নিবে। অন্য আরেকটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে তাদের সেই দেশের নাগরিকদের সম্পূর্ণ বিপরীতে শুধুমাত্র তাদের দেশীয় নিজস্ব স্বার্থ উদ্ধার করার জন্য এভাবে গণমানুষের অধিকারকে দুপায়ে দলা, এটা কোনোভাবেই সমীচীন নয় এবং তার পরিণামও ভালো হয় না। জি, আপনারা এই বিষয় নিয়ে আপনার সামনেও সোচ্চার থাকবেন। আপনাদের বিভিন্ন সাম্প্রতিক আপনার বক্তব্য যতটুকু বুঝতে পারলাম, আপনার ভারতের ভূমিকাটাকে আপনার খুব সচেতনতার সাথে অবজার্ভ করবেন যতটুকু বুঝতে পারলাম। আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে সেই আন্দোলনের মুহূর্তগুলোর মধ্যে আমার যদ্দূর মনে পড়ে, হেফাজত ইসলাম কিন্তু মাঠে নামার ঘোষণা দিয়েছিল, অন্যান্য ইসলামিক দল সবগুলো দলই ঘোষণা দিয়েছে যে ছাত্রদের সাথে নামবে। এরপর 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা চলে গেলেন, সেদিন একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল যে কোনো কারণে আপনারা ফেল করতে, তাহলে কিন্তু ঘটনাটা অন্যরকম ঘটে যেত। আপনাদের এই আগমনের ঢাকামুখী আগমনের ব্যাপারে আপনাদের ডিটারমিনেশনটা কেমন ছিল? মানে কোনোভাবেই কি আপনারা পিছিয়ে যেতেন? আমরা শুনেছি ভারত এসে সহযোগিতা করবে, আর্মি হয়তো শেখ হাসিনার পক্ষে ইয়ে করবে। আপনাদের অবস্থানটা, আপনাদের লক্ষ্যটা কি ছিল আসলে? আমাদের লক্ষ্যটা ছিল যে ন্যূনতম একটি সম্ভাবনা যখনই দেখা গিয়েছে, প্রথমত আমরা প্রথম থেকেই ছাত্রদের যে কোটা সংস্কার যে আন্দোলন ছিল, সেই সংস্কার আন্দোলনের প্রতি আমাদের প্রত্যক্ষ স্পষ্ট আমাদের অবস্থান আমরা ব্যক্ত করেছি বেশ আগেই, যখন এটা নিরেট কোটা সংস্কার আন্দোলন ছিল। এবং যেদিন 6 জন ছাত্রের শাহাদাতের মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনটি মূলত নতুন মাত্রায় মানে উন্নীত হয় বা নতুন মাত্রায় এটি যখন ডাইভার্ট হয়, তখনও আমরা বলেছি এই কথা। এবং তখনই ধীরে ধীরে এটি সরকার পতনের আন্দোলনে যখন পরিণত হয়, তখন আমাদের চাওয়া এটাই ছিল যে এই আন্দোলনটি যেন সাকসেসফুল হয়, এটি যেন সফল কাম হয়। এবং সেই সফল কাম হওয়ার ক্ষেত্রে আমাদের ভূমিকার যে জায়গাটা ছিল, সেটাতে
আমরা যেন পরিপূর্ণ ভূমিকাটা রাখতে পারি, সে ব্যাপারে আমরাও সোচ্চার এবং সজাগ ছিলাম। তবে একটা বিষয় তো স্বীকার করতেই হবে যে ওই সময়টাতে রাজনৈতিকভাবে অন্যান্য সংগঠনগুলোর তুলনায় বা অন্যান্য অঙ্গনগুলোর তুলনায় সবচেয়ে বেশি প্রেসার এবং সবচেয়ে বেশি চাপের মুখে ছিলাম আমরা। কারণ আমাদের এক একজনের যে মামলার পরিস্থিতি, যে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতিতে ছিলাম আমরা। এরপরেও আমরা ময়দানে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। তবে যে বিষয়টি আমরা এখানে করেছি সেটি হলো যে ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তাদের পক্ষ থেকে কিন্তু এই আন্দোলন সম্পর্কে একটা স্পষ্ট গাইডলাইন ছিল যে দেশের জনগণ, আপামর অন্যান্য শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলগুলো তাদের কি ভূমিকা থাকবে সেই বিষয়ে তাদের স্পষ্ট ঘোষণা ছিল। এবং তারা চাচ্ছিল না যে এই আন্দোলনে এই অন্য কোনো ব্যানার সরাসরি ময়দানে অবতীর্ণ হোক। হ্যাঁ, সকল পেশাজীবী পেশাজীবী হিসেবে, ছাত্র অভিভাবক হিসাবে মানুষ যার যার ব্যক্তি পরিচয়ে তারা মাঠে অবতীর্ণ হোক, এটাই ছিল ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা। এমনকি শেষ মুহূর্তেও তারা এই ঘোষণাও দিয়েছিল যে অন্য কেউ যদি, কোনো দল, কোনো গোষ্ঠী যদি এই আন্দোলনকে নিজেদের দিকে নিয়ে যাওয়ার কোনো ধরনের তৎপরতা পরিচালনা করে, তাহলে ছাত্ররা সেটাকে প্রতিহত করবে। তো আমার কাছে ছাত্রদের এই ঘোষণা এবং তাদের এই অবস্থানটা খুবই যুক্তিসম্মত মনে হয়েছে যে হুম। এই আন্দোলনে ব্যাপকভাবে যে মানুষের সম্পৃক্ততা ছিল, এটা মূলত ছাত্রদের প্রতি একটা বিশেষ সহানুভূতির কারণে। কাজেই এবং আন্তর্জাতিক অঙ্গনেও যে ছাত্রদের প্রতি যে সহানুভূতিটা, এটা একটা বড় ফ্যাক্ট ছিল এই আন্দোলনের সফলতার পিছনে। কাজে তারা যেটা চাচ্ছিল, আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠন এই বিষয়টাকে খুব আমরা আমরা সম্মান জানিয়েছি ছাত্রদের এই মনোভাবকে এবং এই সিদ্ধান্তকে, এই ঘোষণাকে, যে এখানে অন্য কোনো ব্যানার আর সামনে না আসা চাই, বরং সকল জনগোষ্ঠী। এই জন্যই দেখবেন যে আন্দোলনটা শুরু থেকেই প্রতিটি স্তরে ব্যাপকভাবে আমাদের মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেছে, কিন্তু তাদের সামনে কোনো ব্যানার ছিল না। ব্যানারটা সব ওই একই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং সেই ছাত্র আন্দোলনে যদিও সরাসরি কোটা সংস্কার ইত্যাদি বা এই বৈষম্যের যে বিলোপ, এটার দ্বারা কওমি মাদ্রাসার ছাত্ররা বিশেষভাবে তাদের কোনো প্রত্যক্ষ বেনিফিটের কিছু ছিল না, কিন্তু তারা একটি ন্যায়ানুগ একটা আন্দোলনের পিছনে ছাত্রদের পাশে দাঁড়ানোটা তারা তাদের নৈতিক দায়িত্ব মনে করেছে। এবং আমরাও সেটাকে নৈতিক দায়িত্ব মনে করে আমরা আমাদের ব্যাপকভাবে ছাত্র জনতাকে ইনফ্লুয়েন্স করেছি যেন তারা প্রত্যেকটি জায়গায় এই আন্দোলনের পক্ষে মাঠে থাকে। জি, তার মানে স্পষ্ট যে সবার অংশগ্রহণে হয়তো ব্যানার ছিল না, কিন্তু সবাই এটাকে একদম হ্যাঁ, সম্পূর্ণভাবে এটা নৈতিক এবং একটা সমর্থন ব্যানার দিয়ে। থাকাটা এই আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল। এবং আন্দোলনের নেতৃত্বের পক্ষ থেকে সুস্পষ্ট প্রত্যক্ষ ঘোষণা ছিল যে অন্য কোনো ব্যানার যেন মাঠে না নামে। আচ্ছা, এটা একটা একটা সম্পর্ক, কিন্তু সরকারের পক্ষ থেকে মানে প্রাক্তন সরকারের পক্ষ থেকে একটা অভিযোগ এখনো পর্যন্ত, সাবেক প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত বলছে যে আসলে শুরু থেকেই এই আন্দোলনটা কোটা আন্দোলন ছিল না, এটা একটা ষড়যন্ত্র করে আপনারা যারা আছেন তারা আসলে সরকার পতনের আন্দোলন করেছেন। আপনাদের ইন্টেনশনটা কি সেরকম ছিল শুরু থেকে? না, এটা ইন্টেনশনটা এরকম ছিল না, কিন্তু মানে সরকার আসলে নিজের ফাঁদেই নিজে আটকা পড়েছে। আপনি যদি লক্ষ্য করেন যে সরকার বিগত 16 বছর বা তার দীর্ঘ মেয়াদের এই শাসনকালে যেই যেই কাজগুলো তারা করেছে এবং যেই কৌশলগুলোর মাধ্যমে বিরোধী মতকে তারা দমন করেছে, তার মধ্যে প্রধানত দুটি কৌশল ছিল এবং দুটি পন্থা তারা অবলম্বন করেছে। একটি হলো মুক্তিযুদ্ধের ভিত্তিতে তারা জাতিকে বিভক্ত করা, এবং যাকে তাকে, যাদের সাথে আওয়ামী লীগের দলীয় মতাদর্শের সামান্য গরমিল হবে, মত পার্থক্য হবে, তাকেই রাজাকার ট্যাগ দিয়ে দেওয়া। মানে অর্থাৎ মুক্তিযুদ্ধের সোল এজেন্সি এবং মুক্তিযুদ্ধের যে মালিকানা সত্ত্ব তারা গ্রহণ করেছে। সুতরাং তাদের আত্মীয়রা যদি রাজাকারও হয়ে থাকে, তো শেখ পরিবারের সাথে আত্মীয়তার সুবাদে মুক্তিযুদ্ধের 50 বছর পরে তারা রাজাকাররা মুক্তিযুদ্ধে পরিণত হয়ে যায়, মুক্তিযোদ্ধায়। আর যদি কারোর সাথে আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধ থাকে, তাহলে সে ময়দানের একেবারে প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা হলেও সে রাজাকার, কারণ সে আওয়ামী লীগের বিরোধী। তো এই যে একটি মুক্তিযোদ্ধা আর রাজাকারের যে নতুন ডেফিনিশন তারা সাব্যস্ত করেছিল, যে আওয়ামী লীগ করা না করাটাই হলো মুক্তিযোদ্ধা এবং রাজাকার হওয়ার মানদণ্ড, এভাবেই কিন্তু তারা এই কাজগুলো করেছে।
তো ঠিক ওই ফাঁদই শেখ হাসিনাকে পতনের প্রথম আপনার বিদায় ঘন্টিটা তাকে বাজিয়ে দিয়েছে, যখন সে ছাত্র জনতাকে উপহাস করে বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা তারা মেধাবী না, সব মেধাবী রাজাকার নাতিপুতিরাই। এই কথাটা আপনারা দেখেছেন যে কিভাবে ছাত্র জনতাকে এই কথাটা আঘাত করেছিল। গোটা বাংলাদেশের সকল ছাত্র ছাত্রীদেরকে তিনি মানে তিনি ভিন্ন আঙ্গিকে রাজাকারের নাতিপুতি বলে সাব্যস্ত করলেন। ওই রাতেই কিন্তু আন্দোলন নতুন মাত্রা পেয়ে গেল, এবং গোটা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রীরা রাতের বেলায় তারা নতুন এক স্লোগান তুললো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই যে স্লোগান, এই স্লোগানের মধ্য দিয়েই রাতেই কিন্তু আন্দোলন একটা নতুন মাত্রা পেল। এই প্রথম যে ব্যাপকভাবে সেখান থেকে সকল সরকার পতনের দিকে চলে গেল দৃষ্টিভঙ্গি। এই ছাত্রদের মনের মধ্যে যে আঘাতটা তিনি দিয়েছেন, হুম, এই যে রাজাকার রাজাকার খেলতে খেলতে সেই খেলায় তিনি এমন ফাউল করলেন যে সেটা তার একটা বিপক্ষ দলকে পেনাল্টি কিক দিয়ে দিল। এর একটা বিষয় ছিল। দ্বিতীয় বিষয় ছিল যে বিরোধী মতকে দমন করার পিছনে তিনি সবসময়, তারা আওয়ামী লীগের একটা কৌশল ছিল যে তার দলের যে হাতুড়ি লীগ, হেলমেট লীগ, এদেরকে মাঠে নামিয়ে দেওয়া। মানে পুলিশের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ ছত্র ছায়ায় তাদের দলীয় ক্যাডাররা বিরোধী মত পথের উপর যে হায়নার মতো হামলে পড়ে এবং তাদেরকে রাজপথে যেইভাবে আক্রমণ করে পর্যুদস্ত করে দেয়, এটা ছিল কৌশল, যার কারণে বিরোধী দলের লোকেরা কখনোই মাঠে নামার সাহস পেত না। এভাবে যে মাঠে নামলেই হাতুড়ি লীগের মুখোমুখি হতে হয়। ছাত্রদেরকেও এর আগেও সেই নিরাপদ সড়ক আন্দোলন, তার আগেও যে 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, প্রতিটি আন্দোলনে দেখবেন ছাত্রদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে চড়াও হয়েছে। হুম, এবারও কিন্তু তারা সেই কাজটাই করেছিল, এবং ছাত্রলীগ মাঠে নেমে যখন ছাত্রদেরকে এভাবে নির্মমভাবে পুলিশের সাথে যোগ সাজসে তারা হত্যা করতে শুরু করলো, ছাত্র ছাত্রীদের উপর যেভাবে নির্মমভাবে তারা হামলে পড়লো, এই দৃশ্য বাংলাদেশের মানুষকে মারাত্মক ভাবে মানুষকে ছাত্রদের প্রতি সহানুভূতিশীল করে তুললো, ছাত্রলীগের প্রতি ঘৃণা তৈরি হলো। এবং এইটা মানুষ এবং দেশের মানুষ অভিভাবক হিসেবে কোন বাবা মা নিজের সন্তানের উপরে হোক আরেকজনের সন্তানের উপর হোক এটা নিতেই পারে নাই। ছাত্রলীগ এইভাবে ছাত্র ছাত্রীদেরকে রাস্তার উপর গুলি করে মারবে, পিটিয়ে মারবে, ছাত্রীদেরকে রাস্তার উপর হেনস্থা করবে। এই তো আন্দোলন কিন্তু গতি ভিন্ন দিকে চলে গেল। তো ছাত্রলীগের এই হামলা সরাসরি, আর হলো রাজাকারের খেলা, তার এই দুটি যে চাল, দোনোটা চালই এবার তার জন্য বুমেরাং হয়ে গেছে। এবং এইভাবেই কিন্তু কোটা সংস্কার আন্দোলনটা ধাপে ধাপে আপনার এক দফা আন্দোলনে, সরকার পতন আন্দোলনে পরিণত হলো। মূলত মানুষের মধ্যে যে ক্ষোভটা ছিল, ক্ষোভ দানা বেঁধেছিল, মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সমস্ত মানুষই দেখছিল যে একদলীয় যে একটা শাসন কিভাবে জনগণের বুকের উপর চেপে বসেছে। জনগণ তারা দেশের যে মালিকানা, যে সত্ত্ব, সেটা তাদের হারিয়ে ফেলেছিল, কুক্ষিগত হয়েছিল একটি দল এবং একজন ব্যক্তির কাছে। এইটার যে পুঞ্জীভূত ক্ষোভ প্রত্যেকটা মানুষের বুকে বুকেই এই ক্ষোভ পুঞ্জীভূত ছিল, এবং সেটার বহিঃপ্রকাশের একটা সুযোগ তৈরি হয়ে গিয়েছিল। তখন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে, অপরিকল্পিত ভাবে, প্রত্যেকে যার যার জায়গা থেকে তার ক্ষোভকে বহিঃপ্রকাশ ঘটানোর জন্য মাঠে নেমে এসেছে অবিশ্বাস্য সাহসিকতায়। আমি বলবো যেটা অবিশ্বাস্য, যে এমন ভাবে মানুষ যে আহ, সাহস দেখিয়েছে। আসলে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে যেটা হয় তাই হয়েছে, যে আমরা একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ অফিসার দেখাচ্ছে যে স্যার হুম। দেখেন, যে একটা গুলি করলে একজনই মরে, একটাই মরে। তার ভাষার যে ল্যাঙ্গুয়েজটা ছিল যে ছাত্রদেরকে এবং যাদেরকে হত্যা করছে তাদের প্রতি, যে একটা গুলিতে একটাই মরে অথবা একটা আহত হয়, বাকিগুলা কিন্তু তারা আগায় আসে। এটাই ছিল আতঙ্কের কারণ। অর্থাৎ মানুষ, মানে আমরা দেখেছি আমাদের আশেপাশে যে একজন মানুষ মারা যাওয়ার পর যে মানুষ ভয়ে চলেছে। পিছু হুম। হটবে সেটা ঘটে নাই। মানুষ আরো উত্তেজিত হয়ে একজনের মৃত্যুর পরে 10 জন মৃত্যুর জন্য এগিয়ে এসেছে। মানে মৃত্যুটা তখন খুব স্বাভাবিক হয়ে গিয়েছিল। একটি যুদ্ধ পরিস্থিতিতে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে মানুষের মধ্যে বা যুদ্ধরত সৈনিকদের মধ্যে যুদ্ধের প্রতি যেমন মৃত্যুর প্রতি কোনো ভয় থাকে না, বা গোটা বাংলাদেশ এইরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, মানুষের মধ্যে মৃত্যুর কোনো ভয় মনে হয় ছিল না আর। এটাই সরকারের পতনের কারণ হয়ে গেছে।
এবং সেই অবস্থান কি আসলে 5ই আগস্ট যখন আপনারা চতুর্দিক থেকে আসা শুরু করলেন, আর সকাল থেকে তো ওরকম মানুষ দেখা যাচ্ছিল না ঢাকাতে, পরে বিকেলের দিকে শুনলাম সব মানুষ জড়ো হয়েছে ঢাকার আশপাশে। সেই আগমনটা কি আসলে একদম চূড়ান্ত আগমনের একটা অভিপ্রায় নিয়েই এসেছিল? মানুষ কি কোনো কারণে কোনো বাধা থেকে ফিরে যাওয়ার সম্ভাবনা ছিল সেদিন আপনি মনে করেন, নাকি আসলে তাদের টার্গেটে ছিল গণভবন, যে কোনো ভাবেই হোক? কারণ আমরা যতটুকু শুনেছি যে গণভবনকে মোটামুটি অনেকগুলি স্তরে নিরাপত্তা দিচ্ছিল এবং যে কোনো ধরনের বাধাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল, এবং যদি জনগণ আসতো দ্বিপাক্ষিক একটা সংঘর্ষ কয়েক হাজার মানুষ মারা যেত। তবুও এত তো সত্ত্বেও মানুষ এতটা দুঃসাহস ভাবে যে এতটুকু পর্যন্ত এসছেন, এরপর লক্ষ্যটা কি গণভবন একদম চূড়ান্তই ছিল? মনে হয় তো এটাই, যে গণভবন ঠিক এভাবে গণভবন পর্যন্ত পৌঁছতে পারবে সেই বিষয়ে কিছুটা কনফিউশন থাকলেও ছাত্র নেতৃত্ব এবং যারা আন্দোলনকারী তাদের মধ্যে এতটুকু কনফিডেন্স আমরা দেখেছি, যে মার্চ করতে হবে গণভবনের দিকে, মার্চ করতে হবে এবং অবরুদ্ধ করতে হবে। এই বিষয়ে তাদের কোনো কনফিউশন ছিল না মানুষের মধ্যে। এবং গোটা গণভবন হয়তো একটু দূরবর্তী এলাকায় অবস্থান নিয়ে হলেও গণভবনকে তারা অবরুদ্ধ করে রাখতো, যদি সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষত সেনাবাহিনী যদি প্রধানমন্ত্রীকে বা শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়ার পক্ষে তারা অবস্থান নিত, সেক্ষেত্রে হয়তো ছাত্রদেরকে কিছু সময়ের জন্য বা জনগণকে কিছু সময়ের জন্য তারা আটকে রাখতে পারতো, কিন্তু গণভবন অবরুদ্ধই থাকতো। এবং সেই অবরুদ্ধ অবস্থা থাকলে যেটা হতো, যে মানুষের বাঁধ ভাঙ্গা জোয়ার আরো বেশি বাড়তে থাকতো প্রতি ক্ষণে ক্ষণে, এবং আলটিমেটলি এই স্রোত রুখে দেওয়ার সাধ্য আসলে আমার মনে হয় তত যে ঠিকই হতো, সেনাবাহিনীর কিন্তু ছিল। আরো কিছু মানুষের হয়তো মৃত্যু ঘটতো যদি হ্যাঁ, আরো সেখানে। কিছু মানুষের মৃত্যু ঘটতো, হ্যাঁ। কিন্তু বিকল্প কোনো রাস্তা আর ছিল না তার পতন, মানে পদত্যাগ করা ছাড়া। তার মানে সেনাবাহিনী পরবর্তী যেটা করেছে সঠিক করেছে বলে মনে করেন যে? হ্যাঁ, আহ, সেনাবাহিনী যথাসময়ে তারা পদক্ষেপটি নিয়েছে। আসলে সেনাবাহিনী এই আন্দোলনের শুরু থেকেই তাদের হুম, অবস্থান কিন্তু বেশ সহনশীল ছিল, এবং সেনাবাহিনী ছাত্রদের বিরুদ্ধে বা আন্দোলনকারীদের বিরুদ্ধে তেমন কোনো আহ, কঠোর কোনো পদক্ষেপে তারা যায়নি। তারা অবস্থান নিয়েছিল, হুম। কিন্তু তারা মানুষের সাথে তাদের আচরণটা ছিল সহনশীল, সহানুভূতিপূর্ণ, যার কারণে মানুষের মধ্যে সেনাবাহিনীর এই অবস্থানটাও জনগণের মধ্যে একটা সাহস জুগিয়েছে। যে এখন আসি একটু রাজনীতি নিয়ে, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ, শেখ হাসিনার ভবিষ্যৎ, আপনাদের বিশেষ করে হেফাজতে ইসলাম সবসময় আমরা দেখেছি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সংকটে কিন্তু আপনারা কথা বলেছেন, এবং জনগণ কিন্তু আপনাদেরকে স্বাগত জানিয়েছে। হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল না হওয়া সত্ত্বেও রাজনৈতিক জাতীয় সংকটগুলো নিয়ে কথা বলেছে। এখন অনেকে মনে করে হেফাজত ইসলামকে আসলে রাজনৈতিক কোনো সংগঠন হিসেবে আবির্ভাব হবে কিনা, নাকি সকল ইসলামিক দলকে নিয়েই যেভাবে হেফাজত ইসলাম শুরু হয়েছিল এখনো পর্যন্ত সেখানেই থাকবে? ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা কি আপনারও কি, পাশাপাশি বর্তমান সরকার যে অবস্থায় রয়েছে, যেটি অন্তর্বর্তীকালীন সরকার, সেটির গঠন নিয়ে আপনার ব্যক্তিগত বিশ্লেষণ, বিএনপির ভবিষ্যৎ সবকিছু ঘিরে সার্বিক রাজনৈতিক অবস্থা নিয়ে আপনার মন্তব্য জানাচ্ছি। প্রথম কথা যেটি আপনি উত্থাপন করলেন হেফাজতে ইসলাম বিষয়ে, তো এটা আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে হেফাজতে ইসলাম যেভাবে গঠিত হয়েছিল এবং বিগত প্রায় 14 বছর বা 15 বছর ধরে, 2.5 দশক ধরে হেফাজতে ইসলামের পথ চলা যেই গতিতে, যেই পদ্ধতিতে, বর্তমানেও হেফাজতে ইসলাম সেভাবেই চলছে, এবং আগামী দিনেও এর ব্যত্যয় ঘটার আপাতত কোনো সম্ভাবনা আমি দেখছি না। অর্থাৎ হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠনই থাকবে, এবং অরাজনৈতিক সংগঠনের যে মানে এর যে সংজ্ঞা, এই সংজ্ঞা নিয়ে আমার মনে হয় মানুষের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে। তো অরাজনৈতিক সংগঠনের অর্থ তো এই না যে হেফাজতে ইসলামের রাজনৈতিক কোনো বিশ্লেষণ থাকবে না বা রাজনৈতিক কোনো বক্তব্য থাকবে না, সেটা নয়। হেফাজতে ইসলাম দলীয় রাজনীতি করবে না, নির্বাচনী রাজনীতি করবে না, কিন্তু দেশের মানুষের স্বার্থে যখন যেই বিষয়ে কথা বলতে হয়, রাষ্ট্র সরকারকে যে বিষয়ে দিক নির্দেশনা দিতে হয়, যে বিষয়ে দাবি করতে হয়, হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা লগ্ন থেকেই সেই বিষয়েই সোচ্চার হয়ে থেকেছে, এবং আগামী দিনেও হেফাজতে ইসলাম তার সেই প্রতিষ্ঠাকালীন লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মপন্থার উপর অবিচল এবং অটল থাকবে। সেটাই আমাদের বর্তমানের ঘোষণা, এবং আগামী দিনে সেটাই আমাদের অঙ্গীকার। এগুলো হেফাজতে ইসলামের বিষয় নিয়ে। বাকি আমাদের ইসলামিক অঙ্গনের
আমাদের যে রাজনীতি বা আমাদের যে রাজনৈতিক যে ভূমিকা, সেই ক্ষেত্রে তো এই কথা অনস্বীকার্য যে আমরা ইসলামিক অঙ্গন বাংলাদেশের রাজনীতিতে বড় হলেও আমাদের রাজনৈতিক দলগুলো সেভাবে আমরা আমাদের যে মাঠ পর্যায়ের যে সমর্থন, সেটাকে খুব ভালোভাবে সংগঠিত কখনোই করতে পারিনি। সেই জায়গা থেকে আমাদের দুর্বলতা আমরা স্বীকার করে নিচ্ছি। তবে আমরা আশা করছি যে আগামী দিনে আমাদের মধ্যে আবার কিছুটা বিভক্তি কমে গিয়ে আমরা একটা ঐক্যের জায়গায়, বৃহত্তর ঐক্যের জায়গায় আমরা আসতে পারবো, সেই আশাবাদ আমাদের আছে। এবং সেই পরিকল্পনা নিয়ে আমরা পথ চলছি, এবং সে তার বেশ বেশ কিছু পদক্ষেপও আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। এছাড়া বিএনপি সহ বিরোধী দলীয় যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে তৎপরতা, সেখানে আমরা স্পষ্টতই লক্ষ্য করছি যে সকলের মধ্যেই এটা এই ধরনের প্রবণতা, এবং তারা সকলেই এই কথা অঘোষিতভাবে মেনে নিয়েছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারটির মেয়াদ একেবারে যে অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের যে মেয়াদের মতো 3 মাস 6 মাস, সেটা যে হবে না, বরং আরেকটু লঙ্গার যে হবে, এটা আমার মনে হয় অঘোষিতভাবে সকলেই এটা মেনে নিয়েছে, এবং সেভাবেই প্রত্যেকের যে কথাবার্তা, কার্যক্রম, সেটাই মনে হচ্ছে। কাজেই এই হলো পরিস্থিতি রাজনৈতিক, যে আপাতত বেশ কিছু একটা সময়, সেটা at least 1-2 বছর হতে পারে, যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবে, এবং তারা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলো মেরামত করবে, পুনর্নির্মাণ করবে, এবং এরপরে গিয়ে নতুন একটি রাজনৈতিক ব্যবস্থায় বাংলাদেশের আবার নতুন করে যে নির্বাচন, এবং সেই নির্বাচন পরবর্তী সরকার গঠন হবে, এরকমই আমার কাছে মনে হচ্ছে। এইটাই আমাদের বিশ্লেষণ এই মুহূর্তে। জি, আমি আপনার মানে দুঃখ সহিত জানাচ্ছি, আমাদের ফেসবুকে ইতিমধ্যে আপনাকে নিয়ে এই অনুষ্ঠানটা করার কারণে আবারও এর আগেও একবার রেস্ট্রিকশন এসেছিল। এই মুহূর্তে আপনার অনুষ্ঠানের কারণে এই লাইভটা বন্ধ হয়ে গেছে। আমাকে অনেকে অলরেডি বলছে যে ফেসবুকে বন্ধ হয়ে গেল কেন, হয়ে গেল কেন। আহ, আমাদের যারা মামুনুল হকের ব্যাপারে ফেসবুকের এখনো পর্যন্ত কিছু নেগেটিভ রিজার্ভেশন আছে, সেটির কারণে ফেসবুক থেকে আমাদের লাইভটিকে ফেসবুক সরিয়ে নিয়েছে, এবং আমাদের উপরে একটা ইয়ে এসছে। যাই হোক, ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন এখনো। এবং আমি অনুরোধ করবো মামুন হক, আপনাকে যেভাবে ফোনে বলেছিলাম যে আপনারা হয়তো অবশ্যই এটাকে ডিল করতে হবে। এখনো পর্যন্ত আপনাকে হয়তো আগে প্রাক্তন সরকার আপনার ব্যাপারে কোনো রিপোর্ট দিয়ে রেখেছে, যেটি ফেসবুক এখনো পর্যন্ত আপনাকে ওইভাবে দেখছে। যাই হোক, তো আমি এখন যেটা বলতে চাচ্ছি আপনাকে, তাহলে পরবর্তীতে আপনার এখন যে সামনের সময়টা এসছে, এর মধ্যে সরাসরি হেফাজত ইসলামের বা আপনাদের সরাসরি সামনের সরকার গঠনের মধ্যে আপনাদের ভূমিকা রাখবার বা কোন পরিকল্পনা আছে কিনা, এরকম ভাবে? না, হেফাজতে ইসলামের পক্ষ থেকে, হেফাজতে ইসলামের সাংগঠনিক জায়গা থেকে সরকার গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণের কোনো সুযোগ হেফাজতে ইসলামের মধ্যে নেই। তবে হ্যাঁ, হেফাজতের মধ্যে আসলে আমাদের বাংলাদেশের আমরা অনেকগুলো রাজনৈতিক দল দলীয়ভাবে প্রতিনিধিত্ব করছি হেফাজতে ইসলামের। আমাদের সেই দলগুলো আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে আগামী দিনে থাকবো, সেই আশাবাদ আমাদের রয়েছে। এবং সেক্ষেত্রে যদি সেই ধরনের অনুকূল পরিবেশ পাওয়া যায়, এবং আমরা যদি আমাদের প্রস্তুতিটা ঠিক মতো নিতে পারি, তাহলে হয়তো পরবর্তী সরকার গঠন বা সরকার নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকতেও পারে, সেই আশাবাদ তো আমরা রাখি। জি। আহ, আমরা মোটামুটি সবকিছুতেই কভার করেছি। আর এখন আমাদের দর্শকদের প্রতি কোনো শেষ কথা যদি থাকে আপনি বলতে পারেন, এরপর আমরা অনুষ্ঠানটা শেষ করে দিচ্ছি। আপনি অনেক লম্বা সময় দিয়েছেন ইতিমধ্যে। দর্শকদের প্রতি আমার কথা হলো যে এই যে একটি ঐতিহাসিক আমরা একটি বিজয় প্রত্যক্ষ করলাম, এই বিজয় আসলে অনেক ত্যাগ এবং অনেক কোরবানির ফলে এসেছে। যাদের আত্মদান, যাদের আত্মত্যাগ, যাদের জীবন আমাদের এই বিজয়ের পিছনে ভূমিকা রেখেছে, সেই 2009 সালের পিলখানা ট্রাজেডিতে দেশপ্রেমিক অর্ধ শতাধিক যে দেশপ্রেমিক সেনাবাহিনীর তাদের যে আত্মদান, 2013 সালের রাতের অন্ধকারে হেফাজতে ইসলামের শত শত নেতাকর্মীদের যে রক্ত, 2014 সালে নির্বাচনের পূর্বে সারা দেশ জুড়ে বিএনপি জামাত সহ বিরোধী দলীয়
নেতা কর্মীদের উপর যেই দমন পীড়ন, তারপরে সর্বশেষ 2021 সালে যে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশে যেই প্রতিবাদ সংগঠিত হয়েছিল, এবং সেই প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া এবং হাটহাজারী সহ বাংলাদেশে যে পাখির মতো গুলি করে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। আর হলো 2024 সালে এই যে ছাত্র জনতার উপর নারী, শিশু, এমনকি ঘরে বাবার কোলে ঘুমন্ত শিশুও যে দানবীয় আক্রমণ থেকে রক্ষা পায়নি। আজকের পত্রপত্রিকার রিপোর্টে জাতিসংঘের পর্যবেক্ষণে 650 জনের বেশি মানুষ নিহত হয়েছে। এবং আজও কিন্তু পত্রিকার রিপোর্ট যে আহতদের মধ্যে 4 জন মারা গিয়েছে। অর্থাৎ আহতদের মধ্য থেকেও প্রতিদিন নতুন মৃত্যুর সংবাদ আসছে। এতে এই মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে ঠেকে বলা যায় না। আর ইতিপূর্বে আমরা আমাদের বক্তব্য এটা বলেছি, স্পষ্ট করেছি যে আমাদের স্পষ্ট বিভিন্ন আলামত থেকে আমরা এটা নিশ্চিত যে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকার গোপন করেছে, পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কাজে সেই হিসেবে মৃত্যুর হার আসলে সহস্রাধিক হবে এর ইতিপূর্বে। এই যে বিপুল যে শাহাদাতের রক্তদান, আর এর চেয়ে কত বেশি পরিমাণ মানুষ আহত, পঙ্গু, অন্ধ হয়ে গিয়েছে, সেটা তো বলার মানে কোনো ইয়ত্তা নেই। এত মানুষের যে ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতার সুফল যে আমরা আমরা ঘরে তুলবার একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী যেন জনগণের এই বহুল কষ্টার্জিত এই অর্জনকে ধ্বংস করার জন্য চেষ্টা না করে। আর যারা ত্যাগ করে এই বিজয় আমাদের কাছে তুলে দিয়ে গেলেন, আমরা তাদের কাছে যেন শুধু ঋণী না থাকি, বরং তাদের এই বিজয়কে ধরে রাখার জন্য আমরাও যেন তাদের এই পথ দেখানো পথে চলার প্রত্যয় যেন আমরা নিজেদের মধ্যে রাখি, যে আমরাও যেন দেশকে সুন্দরভাবে গঠন করার, জুলুম এবং বৈষম্যহীন একটি সমাজ গঠন করার, ইনসাফপূর্ণ যে দেশ এবং রাষ্ট্র গঠন করার যে কামনা, যে জন আকাঙ্ক্ষা, হুম। সেটা যেন কেউ ব্যাহত করতে না পারে। কেউ যদি আবার এমন কোনো পক্ষ দাঁড়িয়ে যায়, তাহলে আবারও যেন আমরা এভাবেই আমাদের এই এত শত শহীদের রক্ত বিধৌত এই পথ আমরা যেন ছেড়ে না দিই। এটাই থাকবে আমার পক্ষ থেকে সকল দেশবাসীর প্রতি। এবং আজকের এই লাইভ যারা দেখছেন, আমাদের সাথে যারা আছেন, তাদের সকলের প্রতি আহ্বান আমার থাকবে। আর আমি সকলের কাছে আমি আমার ব্যক্তির জন্য দোয়া চাই, যে আমিও আসলে জাতীয় আন্তর্জাতিক ভাবে নানা জায়গা থেকে অনেক হুমকির সম্মুখীন রয়েছি, চাপের মুখেও রয়েছি। তো আল্লাহ যেন আমাকে নিরাপদে রাখেন এবং সঠিক পথের ভূমিকাটা যেন আমি রেখে যেতে পারি, সেই দোয়া আমি সকলের কাছে কামনা করছি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব। আর আমি এই ফেসবুকে যে সমস্যাটা, আল্লাহ আমরা এই সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছি, আপনাদেরও সহযোগিতা চাই সকলের। জি, অবশ্যই। ভালো থাকবেন, আমাকে অনেক সময় দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, শেয়ার করবেন অনুষ্ঠানটিকে। কাল রাত 9টায় দেখা হবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। ধন্যবাদ জনাব মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।